প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোর বাতায়নের আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমাদের সাথে আমি আজকে আলাপ করব ডিফারেন্সিয়েশনের একটি অংশ, একটি প্রয়োগ, গুরুমান লঘুমান অর্থাৎ ম্যাক্সিমা মিনিমা নিয়ে আলাপ আলোচনা করব। তো এই অংশে তোমরা নিশ্চয়ই পড়ে ফেলেছো, এগুলো তোমরা জানো। এরপরেও এই অংশটি আমি একটু বোঝানোর চেষ্টা করব, একটি উদাহরণ দিয়েও বোঝানোর চেষ্টা করব। প্রথমে আসো, গুরুমান লঘুমান বলতে আসলে কি বোঝায়। তো আমি যখন ফাংশন পড়িয়েছিলাম তখন তোমাদের গ্রাফ নিয়ে একটু আলাপ করিয়েছিলাম। তো এই চ্যাপ্টারের প্রাণ কিন্তু গ্রাফ, মানে গ্রাফ আঁকতে না হলেও গ্রাফের ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। দেখো, আমি প্রথমে একটু এঁকে বোঝাই। একটা অ্যাক্সিস সিস্টেম, এক্স ওয়াই তল, কার্তেশিয়ান সমতল। আমরা সমতলের মধ্যে এখন আঁকছি। যদি সমতল না হয় তাহলে সেটা 3 ডাইমেনশনাল জিওমেট্রি হতে হবে। তখন আমাদের এই এক্স ওয়াই ভেরিয়েবল দিয়ে হবে না, তখন আমাদের জেড ভেরিয়েবল প্রয়োজন পড়বে। আমরা শুধু সমতল নিয়ে কাজ করছি এখন। ওয়াই প্রাইম এক্স প্রাইম, মনে করলাম এই সমতলে একটি কার্ভ এমন, আমি ইচ্ছা মতো কার্ভটি এঁকেছি। এই কার্ভটি ধরলাম এখানে গিয়ে, দেখো এই যে এই কার্ভটি এখান থেকে উঠতে 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 এই পর্যন্ত উঠেছে। তাহলে এইটা হচ্ছে তার এক্স অ্যাক্সিস। এই যে এক্স অ্যাক্সিস থেকে এখানে কত দূর পর্যন্ত উঠলো, এইটির নাম হচ্ছে গুরুমান। আবার এরপরে কার্ভটি ধীরে ধীরে কমছে, কমতে 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 নেমে এই পর্যন্ত এলো। এক্স অক্ষের কত কাছাকাছি পর্যন্ত আছে তার নাম লঘুমান। আবার এটি উঠছে, এটার নাম গুরুমান। তার মানে দেখো, গুরুমান বা ম্যাক্সিমা, এটা এর অর্থ হচ্ছে একটা কার্ভ উঠতে উঠতে হাইয়েস্ট কোন পর্যন্ত উঠতে পারে। ওঠার পরে সে কিছু সময় থেমেছে, থেমে আবার নেমে গেছে। যেই পর্যন্ত সে উঠতে পারে, মানে ওঠা শুরু করার পর থেকে যেই পর্যন্ত সে উঠতে পারে, এই যে এক্স অক্ষ থেকে সেই পর্যন্ত দূরত্বটির নামই হচ্ছে গুরুমান। আবার যখন কার্ভটা ডিক্রিজ করছে, ধীরে ধীরে কমে যাচ্ছে বা ধীরে ধীরে নেমে আসছে, তখন এই যে নামতে নামতে সে এক্স অক্ষ থেকে কত দূরে এখন আছে তার নাম লঘুমান। লঘুমান আর গুরুমান যে মানের বিচারে একজন বড় হবে একজন ছোট হবে এমনটি নাও হতে পারে। অনেক সময় দেখা যেতে পারে যে লঘুমান বড় গুরুমান ছোট, এমন হতেও পারে কোনো কোনো ফাংশনে। আবার গুরুমান ঋণাত্মক লঘুমান ধনাত্মক, এমনও হতে পারে। আবার কার্ভটা কিন্তু এমন না এঁকে, আমি আবার এভাবে এঁকে দেখাই তোমাদের। ধরো আরেকটি কার্ভ আমি ইচ্ছা মতো আঁকছি, এগুলো ইকুয়েশন সম্বন্ধে আমরা জানছি না। ধরো এমন হলো, কার্ভটি এমন হলো, এইভাবে নেমে এইভাবে উঠে, এইভাবে নেমে এইভাবে উঠলো। তাহলে দেখো, এখান থেকে এইটুকু ডিস্টেন্স কিন্তু তার লঘুমান, এখান থেকে এইটুকু ডিস্টেন্স তার গুরুমান, এখান থেকে এইটুকু ডিস্টেন্স তার লঘুমান। লঘুমান মানে সে নেমে নেমে কত নিচে পর্যন্ত নামতে পারছে তার নাম লঘুমান। আর গুরুমান মানে সে উঠতে উঠতে কত উপর পর্যন্ত উঠতে পারছে তার নাম হচ্ছে গুরুমান। ম্যাক্সিমা আর মিনিমা গুরুমান লঘুমান হিসাবে চিহ্নিত করা যায়। আমরা একটি উদাহরণ দিয়ে সেই উদাহরণকে বিশ্লেষণ করে এই লঘুমান গুরুমানের প্রথম বিষয়টা বোঝার চেষ্টা করব। তারপরের বিষয়টা হয়তো বা এই ক্লাসে শেষ করতে পারবো না, আমরা পরের ক্লাসে এটা কন্টিনিউটি রাখবো। যে কোনো বই থেকে একটু উদাহরণ আমরা নিচ্ছি, একটা যে কোনো বই হতে পারে। তোমাদের আমি একটি উদাহরণ নিচ্ছি, উদাহরণটা লিখে এখানে দেখো। ফাংশনটি হলো এফ অফ এক্স, এটি এক্স কিউব, একটু বড় করে লিখি না, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 45x প্লাস 30। এই একটি ফাংশন আমরা লিখেছি। এই ফাংশনটি গুরুমান লঘুমান আইডেন্টিফাই করার চেষ্টা করব, এটি হচ্ছে আমাদের এখানকার কাজ। তো এটার জন্য আমাদের একটি রাফলি আমি একটি ফাংশন এখানে এঁকে রাখি, বারবার মুছে দেবো তোমাদের। দেখো, এই হচ্ছে একটি ফাংশন, আমি ইচ্ছা মতো লিখলাম। এই ফাংশনে এটি হচ্ছে কার্ভটা, এই কার্ভ না হোক যে কোনো কার্ভ, এই যে কোনো কার্ভ এফ অফ এক্স, যে কোনো কার্ভ। এই কার্ভের এফ প্রাইম এক্স মানে হচ্ছে তোমরা জানো ডিওয়াই বাই ডিএক্স, অথবা আরো নাম তার আছে, ডিফারেন্সিয়েশন মানে ডেরিভেটিভ। এখন প্রশ্ন হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ বলতে কি বোঝায়। ফার্স্ট ডেরিভেটিভ বলতে বোঝায়, তোমরা ডেরিভেটিভের সংজ্ঞায় শিখেছো, দেখো আমি একবার মনে করিয়ে দিই সংজ্ঞাটা। ডেরিভেটিভের সংজ্ঞাটা এমন ছিল যে এফ প্রাইম এক্স, এই কথার অর্থ ছিল লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x, তার নিচে ছিল h।
এইটা নিশ্চয়ই তোমাদের জানা আছে। এইটা মানেই আমরা শিখেছিলাম ডিওয়াই বাই ডিএক্স। এই এফ প্রাইম যেটা ডিওয়াই বাই ডিএক্স সে একই জিনিস। তাহলে দেখো এখানে হচ্ছে এফ অফ এক্স মানে কোটি দুইটার পার্থক্য, আর নিচে হলে ভুজগুলোর পার্থক্য। এটাকে আমরা এভাবে লিখেছিলাম কিন্তু প্রথমে এক্স প্লাস এইচ মাইনাস এক্স, সেখান থেকে আমরা এইচটা লিখেছিলাম। তার মানে নিচে হলো ভুজ দুইটার পার্থক্য, উপরে হচ্ছে কোটি দুইটার পার্থক্য। ভুজ দুইটার পার্থক্য এবং কোটি দুইটার পার্থক্য, এটা এইচ সমান সমান শূন্য মানে ক্ষুদ্র দূরত্বের জন্য এই ঘটনাটির নামই হচ্ছে স্লোপ বা ঢাল, যেটা আমরা জ্যামিতিতে শিখেছি যে এটাকেই ঢাল বলা হয়। তার মানে যে কোনো একটি ফাংশনের প্রাইম অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ বলতে কি বোঝা যায়? যে কোনো একটি ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ বলতে বোঝায় ওই ফাংশনটির যে কোনো বিন্দুতে ঢালের সাধারণ রাশিমালা, জেনারেল এক্সপ্রেশন অফ স্লোপ অ্যাট এনি পয়েন্ট অফ দ্য ফাংশন। মানে ওই ফাংশনের যে কোনো বিন্দুতে, ওই ফাংশনটির যে কোনো বিন্দুতে ঢালের সাধারণ রাশিমালাটি বা স্লোপের সাধারণ রাশিমালাটি আমরা ফার্স্ট ডেরিভেটিভ হিসেবে চিহ্নিত করতে পারি। আমি এটুকু তোমরা জানো, এগুলো আমি সবই তোমরা জেনেছো। আমরা যেহেতু রিভিউ করছি সেহেতু শুধু যেটুকু গুরুত্বপূর্ণ কথা সেগুলো আমি টাচ করার চেষ্টা করছি। তাহলে দেখো এটি একটি কার্ভ। এই কার্ভের যখন আমরা এফ প্রাইম এক্স নির্ধারণ করব, তার মানে ফার্স্ট ডেরিভেটিভ নির্ধারণ করব। ফার্স্ট ডেরিভেটিভ মানে হচ্ছে এই কার্ভের যে কোনো বিন্দুতে ঢালের সাধারণ রাশিমালা, জেনারেল এক্সপ্রেশন অফ স্লোপ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এফ প্রাইম এক্স, তাহলে এখান থেকে লিখছি 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 45। তাহলে আমরা যদি বলি যে সাপোজ এই একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনের জিরো বিন্দুতে স্লোপ কত হবে? জিরো বিন্দুতে স্লোপ হবে 3 ইন্টু 0 স্কয়ার মাইনাস 6 ইন্টু 0 মাইনাস 45, দ্যাট ইজ মাইনাস 45। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এক বিন্দু থেকে স্লোপ হয়? স্লোপ হতে হলে তো অ্যাটলিস্ট দুইটি বিন্দুর প্রয়োজন পড়ে। দেখো তোমরা যে জ্যামিতি শিখেছো সেই জ্যামিতিতে দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করবে, সেটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্টকে ঢাল বলা হয়। তাহলে এটা কিভাবে স্লোপ হলো? আসলে আমরা এক বিন্দুতে স্লোপ বলছি না, ওই বিন্দু দিয়ে যে স্পর্শকটি অতিক্রম করেছে সেই স্পর্শকের স্লোপ। তার মানে আমরা এতক্ষণ যা বলছি তাকে এবার আরেকটু আপডেট করে নেব। সেটা হচ্ছে এফ প্রাইম এক্স বলতে বোঝায়, এফ প্রাইম এক্স বলতে বোঝায় কোনো একটি কার্ভের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের স্লোপ। এফ প্রাইম এক্স বলতে বোঝায় কোনো একটি কার্ভের যে কোনো বিন্দুতে, কার্ভ বলতে কোনো একটি বক্ররেখার বা যে কোনো একটি ফাংশনের যে কোনো একটি বিন্দুতে, যে কোনো একটি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের স্লোপের বা ঢালের সাধারণ রাশিমালা এটা। তার মানে একটি কার্ভের ঢালের রাশিমালা কথা যেটা বলেছি সেটাকে আমরা এবার পরিবর্তন করে ফেললাম। এবারে ধাপে ধাপে আমরা একটু বোঝার চেষ্টা করি। আবার দেখো, তার মানে আমি যখন এফ প্রাইম এক্স নির্ধারণ করেছি, এফ প্রাইম এক্স মানে হচ্ছে এই যে আমি ধরলাম এটি কার্ভ, এই কার্ভের যত বিন্দু আছে তত বিন্দুতে তুমি যত স্লোপ আঁকতে পারো, যত ট্যানজেন্ট আঁকতে পারো, ট্যানজেন্ট মানে যত স্পর্শক আঁকতে পারো, যত স্পর্শক আঁকা সম্ভব, ওই সমস্ত স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বা এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনে যে অ্যাঙ্গেল তৈরি করছে সেই অ্যাঙ্গেলের ট্যানজেন্টের মানকেই স্লোপ বা ঢাল বলে, এটা আমরা বলেছি। আর ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে সেই অ্যাঙ্গেলের স্লোপের জেনারেল এক্সপ্রেশন আমরা এখান থেকে তৈরি করতে পারি। মানে এফ প্রাইম নামক যে কার্ভটা ছিল সেই কার্ভের যত বিন্দু আছে সমস্ত বিন্দুতে যদি আমরা ট্যানজেন্ট আঁকি তাহলে সেই ট্যানজেন্টগুলো এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে তার ট্যানজেন্টের ভ্যালু এর জেনারেল এক্সপ্রেশন এটা। অর্থাৎ এই কার্ভের সমস্ত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালের সাধারণ রাশিমালা এটা। তার মানে প্রথমে আমরা যা বলেছিলাম যে এই এক্সপ্রেশনটির ঢালের রাশিমালা এটা, এমন নয়। এই এক্সপ্রেশনটির যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালের সাধারণ রাশিমালা হচ্ছে এই এফ প্রাইম এক্স। নিশ্চয়ই এইবার তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে। তাহলে আমরা একটি কার্ভের এফ প্রাইম এক্স বের করলাম। এফ প্রাইম এক্স বের করে যদি আমরা এফ অফ 0 লিখলাম, এফ প্রাইম 0 লিখলাম, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 45। তাহলে আমরা বলতে পারি যে এই কার্ভটির এক্স, এই কার্ভটি 0 বিন্দুতে, মানে এই কার্ভটি 0, কার্ভটি তো আমরা জানি না, 0 বিন্দুতে যে স্লোপটি তৈরি করেছে, 0 বিন্দুতে যে স্লোপ, যে ট্যানজেন্টটি আছে সেই ট্যানজেন্টটি 0 বিন্দুতে যে ট্যানজেন্টটি আছে দেখুন মাইনাস মানে নিচের দিকে নেমে গেছে,
জিরো বিন্দুতে, আচ্ছা মাইনাস নিচের দিকে নয়, মানে এই পাশটায় বড় আছে, দেখো তাহলে জিরো বিন্দুতে যে ট্যানজেন্টটি আঁকা হয়েছে সেই ট্যানজেন্টটির, জিরো বিন্দুতে যে ট্যানজেন্টটি আঁকা হয়েছে সেই ট্যানজেন্টটি এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনে যে পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করেছে তার ট্যান থিটা এর মান হচ্ছে -45। এটুকু আমরা এবার বুঝে গেছি। আমরা এবার চলে যাই দেখো পরবর্তী ঘটনায়। সেকেন্ড পজিশন, যে একটি কার্ভ আমরা আবার ইচ্ছা মতো আঁকি। কার্ভটি উঠছে, উঠতে 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 আবার নেমে গিয়ে আবার উঠে গেল। দেখো এই কার্ভটির গতিপথটি আমরা এখন পর্যবেক্ষণ করছি। আমরা জানি বাম পাশ থেকে ডান দিকে যাওয়া মানে হচ্ছে গতিশীল হওয়া, মানে আমরা পজিটিভ ডিরেকশন বলতে বাম থেকে ডানের দিকে যাওয়া, কারণ আমাদের ব্রাহ্মী লিপিতে আমরা বাম থেকে ডানে লিখি, খরষ্ট লিপিতে ডান থেকে বামে লিখি। তোমরা এগুলো জানো যে কেন এটা এই দিক থেকে পজিটিভ বললাম, পজিটিভ ডিরেকশন কেন এইটা, নেগেটিভ ডিরেকশন কেন এইটা, কারণ আমরা বাম থেকে ডানে লিখি, এটি ব্রাহ্মী লিপির সাধারণ বৈশিষ্ট্য, যে কারণে আমরা বাম থেকে ডানে যাওয়াকে পজিটিভ বলে থাকি। আচ্ছা দেখো বাম থেকে ডানে যাওয়াকে যদি আমরা পজিটিভ বলে থাকি, তাহলে এই কার্ভটি প্রথমে যে কোনো জায়গা থেকে আসছে, আমরা জানি না কোত্থেকে তার প্রথম শুরু, ইনফিনিটি একটা কার্ভ আমরা এঁকেছি, মানে যে কোনো কার্ভই তো আসলে ইনফিনিটলি দুই পাশে অনেক বড় লার্জ, যে কোনো রেখাই তো অনেক বড় রেখা, সেটি চলছে। বাম পাশ থেকে ডানে আসার সময় সে ধীরে ধীরে ইনক্রিজ করছে, ইনক্রিজ করছে বলতে সে ধীরে ধীরে উপরের দিকে উঠছে, ইনক্রিজ করতে 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 একটা পয়েন্টে উঠে সে আর উঠছে না, ওই পয়েন্টে গিয়ে সে থেমে গেছে। ওই পয়েন্টে গিয়ে সে উঠা অবস্থাও নেই, তারপর থেকে সে নামা শুরু করেছে। তার মানে একটি পয়েন্ট আছে যে পয়েন্টে কার্ভটি কোনোভাবেই উপরের দিকেও গতিশীল নয়, নিচের দিকেও গতিশীল নয়, কার্ভটি একটা বিন্দুতে এসে স্টে করছে, একটু সময় থেমে যাচ্ছে কোনো একটা বিন্দুতে। যেই বিন্দুতে এসে কার্ভটি থেমে যাচ্ছে ওই বিন্দুর পরবর্তী বিন্দুতে কার্ভটি আবার নিচের দিকে নেমে যাচ্ছে, যেই বিন্দুতে থেমে যাচ্ছে ওই বিন্দুটি কার্ভটির ক্রিটিক্যাল পয়েন্ট, বাংলায় আমরা যাকে বলেছি চরম বিন্দু। এই বিন্দুতে এসে কার্ভটি প্রথমে, এই বিন্দুটি উঠতে উঠতে তোমরা জানো নিশ্চয়ই জ্যামিতিতে আমরা যে 2D জ্যামিতি শিখছি, সেই 2D জ্যামিতির বেসিক কিন্তু বিন্দু, মানে বিন্দু থেকেই সবকিছুর উৎপত্তি, এটা আমরা ধরে নিই। যে কারণে আমরা বক্ররেখা কি সরল রেখা কি সবকিছুকে ব্যাখ্যা করে বিন্দু, এই জন্য আমরা বিন্দু নিয়ে কথা বলছি। তাহলে দেখো একটি কার্ভ অনেক অনেক মাইনাস ইনফিনিটি থেকে গতিশীল হয়ে উঠতে 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 এক সময় গিয়ে এক জায়গায় স্থির হয়ে গেল। স্থির হয়নি ঠিক, একটা বিন্দু আমরা নিশ্চয়ই পাবো যে বিন্দুতে সে উঠতে উঠতে আর উঠবে না, তার পরবর্তী বিন্দু থেকে নামা শুরু করবে। তাহলে একটি বিন্দু পাওয়া যাবে যেই বিন্দুতে সে উঠছেও না, যেই বিন্দুতে সে নামছেও না। সেই বিন্দুতে যদি আমরা ট্যানজেন্ট আঁকি, সেই ট্যানজেন্টটা অবশ্যই এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে। যেই বিন্দু, সেই বিন্দুতে যদি আমরা ট্যানজেন্ট আঁকি, সেই ট্যানজেন্টটা অবশ্যই এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে। এক্স অ্যাক্সিসের প্যারালাল যদি হয় তাহলে সেই বিন্দুর ট্যানজেন্টটি আমরা, সেই বিন্দুকে আমরা তখন বলবো ক্রিটিক্যাল পয়েন্ট। তো তোমরা, আমি তোমাদের বলছি, দেখো তোমরা কয়েকজন আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে বিভিন্ন কলেজ থেকে তোমরা কমেন্ট করেছো, ভিক্টোরিয়ানিসা, তারপরে কুমিল্লা সরকারি কলেজ, সিলেট শাহজালাল সিটি কলেজ, নটরডেম কলেজের ছাত্র আছো, কক্সবাজার সরকারি মহিলা কলেজ, শেরপুর সরকারি কলেজ, টেকনাফ, মঈনুদ্দিন মেমোরিয়াল কলেজ, তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম, তোমাদের সবাইকে ধন্যবাদ। দেখো তোমরা অনেকে এখানে বলছো যে কমেন্ট করে উত্তর পাই না। আসলে দেখো আমি তো আসলে একটি মোবাইলে পড়াতে থাকি যখন, তখন তো বোর্ডের দিকে থাকি, তো কমেন্ট পড়তে পারি না। তো আর যে কারণে পড়তে পারি না, একটু কাছে নিয়ে যখন পড়ি তখন হয়তো বা যদি কমেন্টের উত্তর দিতে থাকি, তাহলে এই কমেন্টে যদি উত্তর দেই তাহলে দেখা যাচ্ছে আমি পড়ার দিকে মনোনিবেশ করতে পারি না। সেকেন্ড প্রসঙ্গ আছে, তোমরা মাঝে মাঝে কিছু প্রশ্ন করো যে প্রশ্নগুলো কোনোভাবে প্রাসঙ্গিক নয়। তো অপ্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দেওয়া আসলে অর্থহীন এখানে, যে কারণে অপ্রাসঙ্গিক প্রশ্নের উত্তর তোমাদের কাছে দেওয়া হয় না। আবার অনেক সময় দেখা গেছে তোমরা এমন অবান্তর প্রশ্ন করো যে প্রশ্নটি কোনোভাবে সামঞ্জস্যপূর্ণ নয়, তোমরা অপ্রাসঙ্গিক প্রশ্নও করে থাকো, অবান্তর প্রশ্নও করে থাকো। তো আমি তোমাদের বলছি, তোমরা মনে রাখবে যদি কারোর পড়তে না ইচ্ছা করে তোমরা ক্লাসে অ্যাটেন্ড করবে না, অহেতুক ক্লাসে অ্যাটেন্ড করে ডিস্টার্ব করবে না, এটা মনে রাখবে। যে আর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে সাউন্ড কম পাচ্ছ, সাউন্ড কম, তোমরা একটু হেডফোন লাগিয়ে নেবে। হ্যাঁ, আমরা যেহেতু স্টুডিওতে এই ক্লাসগুলো নিচ্ছি না, আমরা কিন্তু বাসায় বসে বসে ক্লাস নিচ্ছি, কাজেই
বাসায় আমাদের সেটআপগুলো আছে যেগুলো, সেগুলো অবশ্যই স্টুডিওর কোয়ালিটির সেটআপ নয়, স্বাভাবিক সাধারণ সেটআপ। হ্যাঁ, যে কারণে সাউন্ডগুলো দেখা যাচ্ছে অনেক সময় আমরা পরিষ্কার লাউড সাউন্ড ব্যবহার করতে পারি না। তো তোমাদের একটু হেডফোন লাগিয়ে, মানে হেডফোন দিয়ে এই মানে কথাগুলো শুনতে হবে, তাহলে তোমরা পুরোপুরি পরিষ্কারভাবে শুনতে পারবে। আর আমরা তো একটি বিশেষ সিচুয়েশনের মধ্যে দিয়ে পার করছি, নিশ্চয়ই এই সিচুয়েশনটি না থাকলে আমরা এইভাবে ক্লাস করাতে আমাদের হতো না। আমরা ক্লাসেই যেতাম, তখন আমরা ক্লাসে তখন ভালো করে পড়তে পারতাম। এই বিশেষ সিচুয়েশনের কারণেই, বিশেষ অবস্থার কারণেই না আমরা এই ধরনের একটু অবস্থা নিতে বাধ্য হয়েছি, যেন তোমাদের সবার কিছুটা উপকৃত হও তোমরা সকলেই। তোমরা মনে রাখবে, এটি কিন্তু পড়ালেখা করার জন্য এই ক্লাসটি। যদি কারোর পড়ালেখা করতে ইচ্ছা না করে, সেই ক্লাসে এসো না। হয়তো ক্লাসে এসে অন্যজনকে ডিস্টার্ব করবে না, শিক্ষককেও ডিস্টার্ব করবে না। আমি বিভিন্ন সময় দেখেছি তোমরা অবান্তর প্রশ্ন করো, একজন একজনের সাথে কথা বলার চেষ্টা করো, এর জন্য তোমরা আলাদা গ্রুপ বানিয়ে নাও, আলাদা জায়গায় যোগাযোগ করো। এইখানে দরকার নেই। এখানে দরকার নেই। এখানে যারা পড়তে চায় তারাই কেবল আসুক, সবার এখানে আসা দরকার নেই। এই কথা তোমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষক বলেছে, বিভিন্ন সময় কমেন্টের মাধ্যমেও বলেছে। আমি সরাসরি তোমাদের বলছি, তোমাদের পড়তে না ইচ্ছা করলে আসবে না এখানে। আর কেবলমাত্র পড়তে ইচ্ছা করলেই আসবে, আর অবান্তর অহেতুক কোনো প্রশ্ন করবে না। আমি ক্লাস শেষে সাধারণত অনেক সময় দেখে থাকি তোমাদের অনেক অবান্তর প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো ওই যে বলেছে অপ্রাসঙ্গিক হতে পারে, অবান্তর হতে পারে প্রশ্ন, সেগুলো করা অর্থহীন। তোমরা একটি বিশেষ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, আমরাও তার মধ্যে দিয়ে যাচ্ছি। যদি কারোর পড়তে ইচ্ছে করে তবেই সে পড়বে। মনে রাখবে, সবার জন্য লেখাপড়া হবে না, কিন্তু অনেকেই, সবার পক্ষে লেখাপড়া করা সম্ভব হয় না। তোমাদের সাথে যে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে পেলে তোমরা যে এসএসসি এইচএসসি পাস করো, সবাই কিন্তু বিভিন্ন জায়গায় সার্ভাইভ করতে পারো না। সবাই সায়েন্টিস্ট হয় না, সবাই ইঞ্জিনিয়ার ডক্টর হয় না, সবাই পাইলট ব্যারিস্টার হয় না। যাদের পক্ষে হওয়া সম্ভব তারাই হয়। আর বিশেষ একটি গ্রুপ তোমরা সবসময় থাকো, যারা আসলে কিছুই হবে না, হতে চাও না, শুধু অন্যজনকে ডিস্টার্ব করে যাও। এমন করবে না। যাদের প্রয়োজন নেই লেখাপড়া করার, তারা লেখাপড়া করতে এসো না। এখানে কোনো জোর জবরদস্তির বিষয় নেই। খেয়াল করে দেখো, আমি যে প্রসঙ্গে ছিলাম, এখানে যে একটি বিন্দু অবশ্যই পাওয়া যাবে, যেই বিন্দুতে গিয়ে আমরা দেখব যে কার্ভটি তার গতিপথ পরিবর্তন করছে। ও আরো একটি বিষয় তোমাদের বলি, এটি কোনো নাটক সিনেমা নয় কিন্তু, যে পরিষ্কার হয়ে যাবে, ভয়েস সুন্দর লাগবে, শিক্ষককে সুন্দর দেখা যাবে, হ্যাঁ, দিন শেষে তোমরা খুব মজা পাবে, এই ধরনের কোনো কিছু নয়। অনেকে যে যার বাসায় থেকে কোনোভাবে ক্লাসটি নেওয়ার চেষ্টা করছে, যেন তোমাদেরকে কিছু না কিছু শেখানো যেতে পারে। যার শেখা আছে তার শেখা দরকার নাই, যে জানো না সে কেবল শিখতে এসো, তাহলেই সুবিধা হবে। আর এটি যার যার বাসায় সে সেইভাবে প্রচেষ্টা চালাচ্ছে। তুমি তোমার বাসার দিকে খেয়াল করে দেখো, তোমার বাসায় কি ধরনের আয়োজন আছে, সেই আয়োজন অনুসারে কিন্তু সবাই যে যার মতো চেষ্টা করে যাচ্ছে। কাজেই এটা তোমরা একটু সিরিয়াস হবে এই লেখাপড়ার জন্য। যারা সিরিয়াস তারাই লেখাপড়া করবে। খেয়াল করে দেখো, আমরা এখান থেকে বললাম তোমাদের যে কার্ভটি উঠতে 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 একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠেছে। এরপরে কার্ভটি একটু সময় স্থির হবে, তারপরে কার্ভটি আবার নেমে যাবে। একটি বিন্দু পাওয়া যাবে, যে বিন্দুতে কার্ভটি উপরের দিকে উঠছেও না, নামছেও না, কার্ভটি থেমে আছে। এই যে বিন্দু, সেই বিন্দুটার নাম হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। মানে কার্ভটি তার গতিপথে উঠতে উঠতে একটা বিন্দুতে গিয়ে একটু সময় স্থির হবে, আবার কার্ভটি নামতে 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 একটা পর্যায়ে গিয়ে একটু সময় নেমে যেতে পারে। একটু সময় পাওয়া যাবে, একটি বিন্দু পাওয়া যাবে, যে বিন্দু দিকে কার্ভটি আর নিচের দিকে নামছে না, স্থির অবস্থায় রয়েছে। ওই বিন্দুটির নামও ক্রিটিক্যাল পয়েন্ট। অর্থাৎ যে বিন্দুর পরে কার্ভটি তার গতিপথের পরিবর্তন করছে, এখান থেকে সে ঊর্ধ্বমুখী ছিল, এখানে এসে থেমে তার পরবর্তী পথে সে নিম্নমুখী হয়েছে। এখানে সে নিম্নমুখী ছিল, এখানে একটু সময় থেমে সে আবার ঊর্ধ্বমুখী হয়েছে, তাহলে এই একটা বিন্দু, এই সমস্ত বিন্দুতে কার্ভটি তার গতিপথের পরিবর্তন ঘটিয়েছে। এই জন্য এই বিন্দুগুলোর নাম ক্রিটিক্যাল পয়েন্ট। এই ক্রিটিক্যাল পয়েন্টে যদি তুমি কোনো ট্যানজেন্ট বা স্পর্শক আঁকো, সেটি এক্স অক্ষের সাথে কোনো অ্যাঙ্গেল তৈরি করতে পারে না, কেননা সে এক্স অক্ষের সমান্তরাল হয়, প্যারালাল হয়, যেই কারণে তার ট্যানজেন্টের ভ্যালুটা 0 হয়। সেই কারণে আমরা বলি যে ফর দ্য ক্রিটিক্যাল পয়েন্টের জন্য f প্রাইম x কে আমরা 0 ধরে থাকি, কারণ ওই সমস্ত পয়েন্টে ট্যানজেন্ট গুলো x অক্ষের বা স্পর্শক গুলো x অক্ষের সাথে যে কোণ তৈরি করে, সেই কোণের ভ্যালুটা হচ্ছে 0। আমরা সেখান থেকে ক্রিটিক্যাল পয়েন্ট গুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি। দেখো, ফর ক্রিটিক্যাল পয়েন্ট আমরা এটা লিখছি, তোমরা তো টেক্সটও লিখতেই পারো, লিখে নেবা চরম বিন্দুর জন্য f প্রাইম x সমান 0। আমি টেক্সটটা লিখছি না এখানে,
তাহলে 3x² একটু বড় করে লিখি, 3x² মাইনাস 6x মাইনাস 45 সমান 0। আমরা এখান থেকে দেখো 3 কমন নিয়ে ফেলি, তাহলে লিখতে পারি x² মাইনাস 2x, ঠিকই আছে, মাইনাস 9 না 15 সমান সমান 0। আমি 3 কে পাশে পাঠিয়ে দিলাম, তাহলে রয়ে গেল দেখো x² মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15 সমান 0। আমি জাস্ট মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করার চেষ্টা করছি যেন এই পাশে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতে পারি। তাহলে x মাইনাস 5 3x মাইনাস 5 সমান 0। আমরা এখান থেকে দেখো লিখতে পারছি x মাইনাস 5 x প্লাস 3 সমান 0। তাহলে x এর মান এখানে দুইটি হলো, x এর মান হলো 5 3, আমি স্টেপ জাম্প করলাম, হ্যাঁ আমি মাইনাসটা আগে লিখি, মাইনাস 3 আর 5। আমি যে স্টেপ জাম্প করে গেলাম কেন, আমি মানে অল্প জায়গার মধ্যে শেষ করতে পারবো না, এই জন্য স্টেপটা জাম্প করে যাচ্ছি। আমি শুধু তোমাদের বোঝানোর চেষ্টা করছি, অঙ্কের ফরমেশনটা কিন্তু শেখাচ্ছি না এখন, না ওটা তোমরা জানো, আমি শুধু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করবার চেষ্টা করছি আরেকটা। তাহলে দেখো আমরা এখান থেকে ধরতে পারছি, আমরা গ্রাফটা সম্বন্ধে জানি না, কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি x সমান সমান মাইনাস 3 মানে 1 2 3, ধরো এই জায়গাটায় 1 2 3, এই জায়গাটায় x সমান সমান 5, ধরো কোন এক জায়গায় আছে এই পাশে 5। এই দুই পয়েন্টে কার্ভটি নিচের দিকের থেকে উপর দিকে উঠুক আর উপর দিক থেকে নিচের দিকে নামুক আমরা জানি না কোন জায়গায় আছে, কিন্তু নিশ্চিত যে এই দুই পয়েন্টে কার্ভটির দুইটি বিন্দু আছে, যে বিন্দুতে কার্ভটি তার গতিপথের পরিবর্তন ঘটিয়েছিল, অর্থাৎ এই দুই পয়েন্ট হচ্ছে কার্ভটি ক্রিটিক্যাল পয়েন্ট, এই পয়েন্ট থেকে কার্ভটি তার গতিপথের পরিবর্তন ঘটিয়েছে। আমরা এখন এই গতিপথের পরিবর্তনটি বা তার যে পথে ফ্লো করেছে সেই পরিবর্তনটি একটু বোঝার চেষ্টা করি। দেখো আমি একটি নাম্বার লাইন আঁকছি, নাম্বার লাইন নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, আমি এখানে দিলাম মাইনাস ইনফিনিটি। আমরা এখানে কিন্তু ফার্স্ট ইয়ারে বা আমাদের পুরো সব জায়গায় প্রায় আমরা কিন্তু কেবলমাত্র রিয়েল নাম্বার নিয়ে কথা বলি, কমপ্লেক্স ফাংশন নিয়ে কোনো কথা বলি না। তোমাদের যদিও সেকেন্ড পার্টে একটি চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার আছে, এখানে শুধুমাত্র নাম্বার আমরা চিনিয়েছি। মনে রাখবে তোমাদের ক্লাস 11-এ কেবলমাত্র আমরা অধ্যায়ের নাম জানছি, এই অধ্যায়গুলো পরবর্তীকালে একটি করে সাবজেক্ট হয়ে যায়। যেমন কমপ্লেক্স নাম্বার নিয়ে তুমি আগামী 20-25 বছর লেখাপড়া করতে পারবা, তাও লেখাপড়া শেষ হবে না। রিয়েল নাম্বার নিয়ে আরো 20-25 বছর লেখাপড়া করতে পারবা। যাক আমরা শুধুমাত্র এখানে রিয়েল নাম্বার নিয়ে কথা বলছি, কিন্তু অন্য কোনো বিষয় নিয়ে কথা বলছি না। যেখানে আমি একটা রিয়েল লাইন এঁকেছি, হ্যাঁ রিয়েল নাম্বারের লাইন, এখানে আসলো প্লাস ইনফিনিটি, হ্যাঁ তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আমি এটাকে কতগুলো ইন্টারভেলে ভাগ করলাম, তোমাদের ইন্টারভেলের ধারণা নিশ্চয়ই আছে। তাহলে দেখো আমরা এটাকে বললাম মাইনাস ইনফিনিটি থেকে কার্ভটা আসছিল, আস্তে আস্তে মাইনাস 3 পয়েন্টে একটা পরিবর্তন ঘটেছে, 5 এ একটি পরিবর্তন ঘটেছে, তারপরে সে কার্ভটি আবার চলে গেছে। আমরা এবার আবার একটু গ্রাফ দেখে আসি। ধরো এই হচ্ছে আমাদের গ্রাফ, একটা কার্ভ, এটা হচ্ছে আমরা দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে তার একটি ম্যাক্সিমাম বিন্দু। কেন ম্যাক্সিমাম বিন্দু? আমরা প্রথম দিকে যে আলাপ করেছিলাম ম্যাক্সিমাম বলতে বোঝায় কার্ভটি উঠতে 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 এরপরে আর উঠেনি, ওই পর্যন্ত সে উঠে তারপরে একটু থেমেছে, তারপরে আবার নেমে গেছে। তাহলে দেখো যেই বিন্দুর দিকে উঠেছে সেই বিন্দুতে তুমি যত ট্যানজেন্ট আঁকো না কেন, যত স্পর্শক আঁকো না কেন, সমস্ত স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ বা অ্যাকুইট অ্যাঙ্গেল তৈরি করেছে। আর যখন কার্ভটি নিচের দিকে ডাউনওয়ার্ড মানে সে ধীরে ধীরে ইনওয়ার্ড নয় ডাউনওয়ার্ড মানে নিচের দিকে নেমে যাচ্ছে, তখন তুমি এই অংশে যে কোনো বিন্দুতে যত ট্যানজেন্ট আঁকো না কেন তারা সবাই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অবটিউজ অ্যাঙ্গেল তৈরি করেছে বা স্থূল কোণ তৈরি করেছে। যখন সে অ্যাকুইট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ তৈরি করবে, তোমরা নিশ্চয়ই জানো ট্যান সূক্ষ্ম কোণ অলওয়েজ পজিটিভ, তার মানে এই অংশগুলোতে এই ট্যানজেন্টের ভ্যালুটা পজিটিভ, তার মানে এই অংশগুলোর ঢাল ধনাত্মক। তাহলে উল্টা করে বলতে পারি, দেখো যে অংশের ঢাল ধনাত্মক সেই অংশটা ইনক্রিজিং উপরের দিকে উঠছে। আবার বুঝিয়ে বলছি, দেখো আমি আবার কার্ভটা আঁকছি, আরেকটি কার্ভ ইচ্ছা মতো আঁকছি। এই কার্ভগুলো কিন্তু যেই এফ অফ এক্সটা লিখেছে, যে ফাংশনটা লিখেছি তার কার্ভ নয়, তার কার্ভ আমি জানি না কেমন কার্ভ, ওটা এঁকে দেখতে হবে। তো এটা আমি আঁকছি যে কোনো কার্ভ, দেখো আমি যে কোনো কার্ভ আঁকছি, ধরলাম এভাবে এরকম কার্ভটা। তাহলে তুমি এইখানে যত স্পর্শক আঁকো না কেন, এটা তো তার ক্রিটিক্যাল পয়েন্ট, তুমি এইখানে যত স্পর্শক আঁকো না কেন, হ্যাঁ
একমাত্র লম্বভাবে ছেদ করে যাওয়া ছাড়া যত স্পর্শক আঁকো না কেন সবাই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ তৈরি করেছে। আর যে অংশে সে নেমে যাচ্ছে সেই অংশে তুমি যত স্পর্শকই আঁকো না কেন প্রত্যেকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অবটিউজ অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল মানে হচ্ছে স্থূল কোণ তৈরি করেছে, মানে এটি সূক্ষ্ম কোণ তৈরি করেছে আর ওই অংশটি স্থূল কোণ তৈরি করেছে। এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে সে অ্যাকুইট অ্যাঙ্গেল তৈরি করেছে, আর যেখানে যে অংশে কার্ভটা নেমে যাচ্ছিল ডিক্রিজ করছিল ওই অংশে সে অবটিউজ অ্যাঙ্গেল মানে স্থূল কোণ তৈরি করেছে। আর স্থূল কোণের মান কত? স্থূল কোণের মান হচ্ছে নেগেটিভ ট্যান স্থূল কোণ, মানে ট্যান যে কোণটা অবটিউজ অ্যাঙ্গেল, ট্যান অবটিউজ অ্যাঙ্গেল মাস্ট বি নেগেটিভ। এগুলো আমরা ক্লাস 10-এ শিখে রেখেছি। দেখো এবার আমরা এখান থেকে আবার একটু বোঝাই তোমাদের। তাহলে আমি যদি রিভার্সলি এখন বলি, রিভার্সলি ঘুরিয়ে বলি, যদি কোনো একটি ইন্টারভেলে যদি কোনো একটি অংশের ভেতরে স্লোপটা পজিটিভ হয় তাহলে আমরা বলতে পারি সেই অংশে স্লোপটা যদি পজিটিভ হয় তাহলে সেই অংশের কার্ভটা উপরের দিকে উঠছে বা ইনক্রিজিং। আর যদি কোনো অংশের স্লোপটা নেগেটিভ হয় তাহলে ওই অংশের কার্ভটা ডিক্রিজিং, নিচের দিকে নামছে। আবার বলছি, আমরা কিভাবে থিওরিটা চিন্তা করে দেখছি। থিওরিটা আমরা বলছি যে অংশ উপরের দিকে উঠে সেই অংশের ট্যানজেন্টগুলো পজিটিভ হয়, তাহলে রিভার্সলি বললে যে অংশের ট্যানজেন্টগুলো পজিটিভ হয় সেই অংশে কার্ভটা উপরের দিকে উঠে। তার মানে যে অংশে কার্ভটা ট্যানজেন্টটা পজিটিভ মানে ফার্স্ট ডেরিভেটিভ পজিটিভ, যে অংশের ফার্স্ট ডেরিভেটিভ পজিটিভ সেই অংশে কার্ভটা উপরের দিকে উঠে। তার মানে সেই অংশের কার্ভটা ইনক্রিজিং মানে ক্রমবর্ধমান, ধীরে ধীরে বৃদ্ধি পায় কার্ভটা। তাহলে দেখো এইখানে -∞ থেকে -3, এখান থেকে যে কোনো একটা স্যাম্পল আমরা চয়েস করি। ধরো -3 এর চেয়ে ছোট যে কোনো একটা বিন্দু আমরা এখানে চয়েস করতে পারি, সেটা আমরা f প্রাইমে বসিয়ে দেই। ধরলাম -3 এর চেয়ে ছোট একটা বিন্দু আমরা -4 লিখি, -4 লিখলাম, f প্রাইম -4, f প্রাইম -4। এই হিসাব করতে তো কষ্ট হয়ে যাবে, আমার ক্যালকুলেটর হাতের কাছে নেই। তাহলে এখানে লিখতে পারি, দেখো 3 4 স্কয়ার 6 4 45। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারছি, তাহলে 3, আমি একটু ক্যালকুলেশন করি, হাতেই করি, কি করা, তাহলে 4 4 16 আর 3 16 48, আর এখানে 4 6 মাইনাস প্লাসে প্লাস 24, 4 6 24। তাহলে এখানে হচ্ছে 48 মাইনাস মাইনাসে প্লাস 24 মাইনাস 45। তাহলে দেখো এখানে টিকে থাকছে 45 থেকে আমরা 48 যদি কমিয়ে ফেলি, এখানে 3 থাকলো, তাহলে মনে হয় +27, আমি যদি ক্যালকুলেশনে ভুল না করে থাকি। আবার দেখি, এটা হয়ে গেল 3 16 48, আর এটা 4 6 24, এটা প্লাস হয়ে গেল, আর এটি -45। 45 থেকে 48 মাইনাস করলে 3, 24 আর 3 হচ্ছে 27, প্লাস নয় সমান সমান 27। তার মানে হুইচ ইজ গ্রেটার দেন 0। তার মানে এই অংশের ভেতরে যে কার্ভটা ছিল সেই এই অংশের পুরো এই অংশের ভেতরে এই -∞ থেকে 3 পর্যন্ত এই অংশের ভেতরে কার্ভটার যে ট্যানজেন্টটা মানে তার ফার্স্ট ডেরিভেটিভটা, প্রথম ডিফারেন্সিয়েশনটা, সেটি এই অংশের ভেতরে পজিটিভ। যেহেতু পজিটিভ তাহলে এই অংশের ভেতরে আমরা বলতে পারি ইনক্রিজিং বা ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান। তার মানে -∞ থেকে -3 পর্যন্ত আসার সময় কার্ভটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এখন -3 এর চেয়ে বড় কিন্তু 5 এর চেয়ে ছোট এমন যে কোনো একটা বিন্দু আমরা এখন এখানে চয়েস করি। -3 এর চেয়ে বড়, 5 এর চেয়ে ছোট এমন বিন্দু আমরা সহজ বিন্দু পেয়েছি 0। তাহলে f প্রাইম 0 মানে কত? f প্রাইম 0 মানে দেখো -45, সেটা 0 এর চেয়ে ছোট। তার মানে আমরা বুঝতে পারছি কার্ভটা -3 থেকে 5 পর্যন্ত যেতে যেতে সে নিচের দিকে নেমে যাচ্ছে, কারণ এই অংশের কার্ভটা নেগেটিভ, এই অংশের ডিফারেন্সিয়েশনটা নেগেটিভ মানে ডেরিভেটিভটা নেগেটিভ। যেহেতু এই অংশের ডেরিভেটিভ নেগেটিভ, এই কথার অর্থ এই কার্ভের এই অংশের ভেতরে যে ট্যানজেন্টগুলো আছে সেই ট্যানজেন্টগুলোর মান নেগেটিভ। যেহেতু সেই ট্যানজেন্টগুলোর মান নেগেটিভ অর্থাৎ সে স্থূল কোণ তৈরি করেছে, সেহেতু কার্ভটা ওই অংশে ডিক্রিজিং মানে ক্রমহ্রাসমান, ওই অংশে ধীরে ধীরে ক্রমে ক্রমে হ্রাস পাচ্ছে। এবার 5 এর চেয়ে বড় কিন্তু ইনফিনিটির চেয়ে ছোট একটা বিন্দু আমরা
চয়েস করি, একটা মান আমরা চয়েস করি। আমার তো নিচের অংশ দেখতে পাচ্ছো কিনা, আমি একটু মুছে দিতে হবে, আমার ডান পাশের ছবিটা আমি একটু মুছে দিই। দেখো এই অংশের ছবিটা মুছে দিয়ে আমি একটা দাগ দিয়ে আলাদা করে রাখছি, বোঝার চেষ্টা করো। আমি এফ প্রাইম 5 এর চেয়ে বড় এমন যে কোনো সংখ্যা চয়েস করি, ধরলাম আমি সেখানে চয়েস করছি 10, যেন একটু সুবিধা টুবিধা হয়। তাহলে 3 ইন্টু 10 স্কোয়ার 6 ইন্টু 10 মাইনাস 45, তার মানে এখানে আসছে 300 মাইনাস 60 মাইনাস 45। তাহলে এখানে আসছে 300 থেকে 100 কম, মানে হচ্ছে 200, তার চেয়ে 5 কম মানে 195 হলো মনে হয়, তাই হয়েছে মনে হয়। দেখো তোমরা, তাহলে আমরা এটাকে এখন বলতে পারি এটি শূন্যের চেয়ে বড়। যেহেতু এটি শূন্যের চেয়ে বড়, সেহেতু এই অংশে কার্ভটা আবার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটি ক্রমবর্ধমান। তাহলে দেখো একটা কার্ভ প্রথমে ক্রমবর্ধমান মানে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল, আবার কার্ভটি ক্রমহ্রাসমান ধীরে ধীরে নিচের দিকে পড়ে যাচ্ছে, আবার কার্ভটি ক্রমবর্ধমান মানে সে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তার মানে দেখো, আমরা যদি রাফলি, আমরা জানি না তো যে কার্ভটার চেহারাটা কেমন, আমরা রাফলি যদি আঁকি, আমরা এক্স অক্ষের উপর নিচে কোন দিকে যাচ্ছে তা বুঝতে পারছি না, কিন্তু আমরা শিওর, আমরা বুঝতে পারছি এভাবে বৃদ্ধি পেতে 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 -3 গিয়ে সে একটু থেমেছে, তারপরে সে আবার নামতে নামতে -5 গিয়ে সে আবার +5 গিয়ে সে আবার থেমেছে, তারপরে সে আবার উপরের দিকে উঠে গেছে। এই হচ্ছে কোনো ক্রমবর্ধমান ক্রমহ্রাসমানের বিষয়। তা আমি আবার তোমাদের, তোমরা প্রশ্ন করেছো, আমি তোমাদের মনে করিয়ে দেই। কেউ বলছো বইয়ের কোন চ্যাপ্টার? বইয়ের চ্যাপ্টারটি হচ্ছে তোমাদের ডিফারেন্সিয়েশনের শেষ চ্যাপ্টার, গুরুমান লঘুমান, মানে অধ্যায় 9 এর শেষ চ্যাপ্টার। বিভিন্ন বইতে, কোনো বইতে এ আকারে আছে, কোনো বইতে পয়েন্ট আকারে আছে। যদি যে বইতে পয়েন্ট আকারে আছে দেখবা 9.9 হয়তো এই ধরনের হবে, বা এ বি সি ডি দিয়েও কোনো কোনো অধ্যায় লিখেছে, অর্থাৎ শেষ চ্যাপ্টার। আচ্ছা, কোন অংশে স্লোপ পজিটিভ হলে কার্ভ কি নেগেটিভ হবে? কোন অংশের স্লোপ পজিটিভ হলে কার্ভ কি নেগেটিভ হবে? কার্ভের না নেগেটিভ পজিটিভ নেই, কার্ভটা হচ্ছে সে উপর দিকে উঠছে না নামছে, এই ধরনের বিষয়। কার্ভের পজিশন যে নেগেটিভ না পজিটিভ আমরা এখান থেকে না বলতে পারি না, মানে এইখানে ধরে নাও যে এই অক্ষটা এখানে নেই, এই অক্ষটা কোথায় আছে আমরা বলতে পারছি না, ওয়াই অক্ষটা, শুধু কার্ভটার আপ ডাউন বলতে পারছি। আর কার্ভের নেগেটিভ পজিটিভ বলতে কথা নেই, কার্ভের কিছু ক্যারেক্টার আছে, তার নাম হচ্ছে কনকেভিটি, যেগুলো তোমাদের সাথে আলোচনা করার নেই, যে কার্ভটা সেটা কি কনকেভ আপ হয়ে আছে না কনকেভ ডাউন হয়ে আছে, এই ধরনের বিষয়। কার্ভের নেগেটিভ পজিটিভ হয় না, এই কথাটা এখানে প্রযোজ্য নয়। স্লোপ নেগেটিভ পজিটিভ হয়। স্লোপ নেগেটিভ পজিটিভ দিয়ে আমরা বুঝতে পারি যে ওই কার্ভের ওই সমস্ত বিন্দুতে যে ট্যানজেন্ট গুলো আছে, সেই ট্যানজেন্ট গুলো কি ধরনের, এই ধারণাগুলো পেতে পারি। এখানে আমি বলেই নিয়েছি তোমাদের, আমি কিন্তু একেবারে রাফ ছবি আঁকছি, এই কার্ভ সম্বন্ধে আমাদের ধারণা নেই, আমরা কেবলমাত্র একটি ধারণা পেয়েছি এই কার্ভের, যে -3 পয়েন্টে কার্ভটা কেমন ছিল আমরা সেটা বুঝতে পেরেছি। -3 পয়েন্টে সে স্থির ছিল এবং তার আগে সে উপরের দিকে উঠছিল, -3 পয়েন্টে গিয়ে সে একটু ঝিমিয়ে গেছে, -3 এর পর থেকে সে আবার নিচের দিকে নামা শুরু করেছে। এখন সেটা কি এই পর্যন্ত ছিল নাকি মাইনাস থেকে মাইনাসে ছিল, এরকম ছিল, এটা আমরা বলতে পারছি না। এটা আমরা এই কার্ভ দেখে এবং এইটুকু সিদ্ধান্ত থেকে বলা যাচ্ছে না। আমি তোমাদের যখন ফাংশন পড়িয়েছিলাম তখন বিভিন্ন ধরনের কার্ভ নিয়ে আলাপ করিয়েছিলাম, এবং তোমরা অনেকেই অনেক কিছুই বুঝেছিলে, সেখানে আরো কিছু বিষয় নিয়ে আলাপ করবার ইচ্ছা ছিল, কিন্তু আর আমরা তো সময় পাইনি, অনেকগুলো ক্লাস হয়ে যাচ্ছিল ফাংশন নিয়ে, আমি শুধু কার্ভ নিয়ে কয়েকটা ক্লাস আলাপ করেছিলাম। তো সেইখানে আমি বলেছিলাম, তোমাদের মনে রাখবে, যে কার্ভ, এই যে এত ফরম্যাটেড কার্ভ আমরা অনেকগুলো শিখেছি, একটা প্যারাবোলা থেকে বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন শিখেছি, সেখান থেকে আমরা একেবারে ইভেন নাম্বারের কার্ভগুলো কেমন হয়, অড নাম্বারের পলিনোমিয়ালের কার্ভগুলো কেমন হয়, এইগুলো সম্বন্ধেও আলোচনা করেছিলাম কিনা মনে নেই। তো এই এত কিছু আলোচনা করার পরেও আমরা কিন্তু পৃথিবীতে 1% কার্ভও আঁকতে পারি না। 99% ইকুয়েশনের কার্ভই আমাদের পক্ষে আঁকা খুব কঠিন হয়ে যায়। ডেরিভেটিভ বা বিভিন্ন কিছুর হেল্প নিয়ে আমরা আঁকার চেষ্টা করি, বিভিন্ন কিছুর হেল্প নিয়ে। যাক, আমরা সেই কার্ভের প্রসঙ্গে যাব না, আমাদের সময় প্রায় শেষের দিকে চলে আসছে, আমাকে এটা একটা সমাধান টানতে হবে। তাহলে খেয়াল করে দেখো, আমি এই জিনিসটা আরেকবার বোঝাই। দেখো, আমরা প্রথমে একটি কার্ভের ইকুয়েশন পেলাম, বা একটি ইকুয়েশন দেওয়া আছে যেটা একটি ফাংশন,
সেই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ খুঁজে বের করলাম। কেন ফার্স্ট ডেরিভেটিভ খুঁজে বের করলাম? কারণ আমরা ফার্স্ট ডেরিভেটিভ কি প্রকাশ করে? ফার্স্ট ডেরিভেটিভ প্রকাশ করে কোনো একটি ফাংশনের যে কোনো বিন্দুতে তুমি যদি স্পর্শক আঁকো, সেই স্পর্শকটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করেছে তার ট্যানজেন্টের ভ্যালু। অর্থাৎ এই ফার্স্ট ডেরিভেটিভ বলতে বোঝায় যে এই কার্ভের যে কোনো বিন্দুতে স্পর্শকের স্লোপ, তাই হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, স্পর্শকের স্লোপ। এটাকে আমরা জিরো ধরে সলভ করলাম। কেন সলভ করলাম? কারণ এই স্পর্শকের স্লোপ জিরো কোন সমস্ত জায়গায়? যে সমস্ত জায়গায় স্পর্শকটা গিয়ে ও এক্স অক্ষের প্যারালাল হয়েছে, এক্স অক্ষের প্যারালাল হয়েছে, ওই সমস্ত জায়গায় স্পর্শকের স্লোপ গুলো জিরো হয়েছে। তার মানে ওই সমস্ত পয়েন্ট ক্রিটিক্যাল পয়েন্ট। ওই সমস্ত পয়েন্টে কার্ভটা ইনক্রিজিংও ছিল না, ডিক্রিজিংও ছিল না, উপরের দিকে উঠছিল না, নিচের দিকেও নামছিল না। এখন দেখো সেখান থেকে আমরা ক্রিটিক্যাল পয়েন্টগুলো আইডেন্টিফাই করে ফেলতে পারলাম যে এইটা একটি ক্রিটিক্যাল পয়েন্ট, এইটা একটি ক্রিটিক্যাল পয়েন্ট। এই ক্রিটিক্যাল পয়েন্টকে আমরা একটি চার্ট, একটা নাম্বার লাইনের মধ্যে বসিয়ে দিলাম। নাম্বার লাইনের মধ্যে বসিয়ে দেওয়ার পরে আমরা দেখতে পারলাম যে এটা 1 2 3টে ইন্টারভ্যাল তৈরি করেছে। তিনটে ইন্টারভ্যালের মধ্যে একটি হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস, মাইনাস ইনফিনিটি থেকে 3 পর্যন্ত ইন্টারভ্যাল। সেখান থেকে আমরা একটি বিন্দু চয়েস করলাম, যে কোনো একটি বিন্দু। আমি চয়েস করলাম -4। সেখান থেকে দেখলাম সেই বিন্দুতে 27 পেলাম। তার মানে সেই বিন্দুতে কার ভ্যালু 27, এফ প্রাইম এর ভ্যালু 27। আবার মনে করো এফ প্রাইম মানে কি? এফ প্রাইম মানে হচ্ছে ওই বিন্দুতে স্লোপটা কত, ওই বিন্দুতে ট্যানজেন্টের স্লোপটা কত। কার ট্যানজেন্ট? এই কার্ভের ট্যানজেন্ট। তাহলে ওই বিন্দুতে কার্ভের ট্যানজেন্টের স্লোপটা ছিল 27, যা কিনা পজিটিভ। তার মানে এই দিকে যত জায়গা আছে সেই জায়গা দিকে স্লোপগুলো সব পজিটিভ। তার মানে এখান থেকে এটুকু কার্ভটা উপরের দিকে উঠছে। দ্বিতীয় অংশে এসে দেখলাম -3 থেকে 5 পর্যন্ত। এই পর্যন্ত এসে আমরা দেখলাম যে মাঝখানে যে কোনো একটা বিন্দু চয়েস করি। আমরা একটা বিন্দু চয়েস করলাম 0, সেটা বসিয়ে দিয়ে দেখলাম তার ভ্যালুটা নেগেটিভ। তার মানে এই -3 থেকে 5 পর্যন্ত কার্ভটা নিচের দিকে নামছে। সিমিলারলি 5 থেকে ইনফিনিটি পর্যন্ত কার্ভটা আবার উপরের দিকে উঠছে। তার মানে একবার উঠছে, আবার নামছে, আবার উঠছে। এই যে কার্ভের গতিশীলতা, কোন ইন্টারভ্যালে সে উঠছে, কোন ইন্টারভ্যালে সে নামছে, সেটা কিন্তু আমরা এখান থেকে প্রথমে আইডেন্টিফাই করে ফেলতে পারি। দেখো এখান থেকে আমরা বলতে পারি এইভাবে যে এই কার্ভটা -ইনফিনিটি থেকে -3 ওপেন ইন্টারভ্যাল, সেই দিকে সে ক্রমবর্ধমান। আমি আর বাংলা লিখছি না, 2-1 মিনিট সময় আছে তো, আমি আর বাংলা লিখছি না, আমি শুধু বোঝানোর চেষ্টা করছি। -3 থেকে +5 সেই দিকে সে ক্রমহ্রাসমান, নিচের দিকে নেমে যাচ্ছে। আবার 5 থেকে +ইনফিনিটি সেই দিকটা আবার ক্রমবর্ধমান, সে আবার উপরের দিকে উঠছে। তাহলে এই যে -3, 5 এই সমস্ত বিন্দুতে কি হয়? এই সমস্ত বিন্দুতে সে উপরের দিকে উঠেও না, নামেও না। ওই সমস্ত বিন্দু ক্রিটিক্যাল পয়েন্ট, স্ট্যাটিক পয়েন্ট। ওই পয়েন্টে গিয়ে সে থেমে গেছে, সে উপরের দিকে উঠেও নি, উপরের দিকে নামেও নি। যে কারণে এই সমস্ত বিন্দুকে আমরা আমাদের কনসিডারেশন থেকে বাদ দিয়েছি, আমাদের হিসাব নিকাশ থেকে বাদ দিয়ে রেখেছি, যে আমরা এগুলোকে কোনো ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমানের মধ্যে রাখবো না। তাহলে দেখো এইবার দেখি একটি ক্রমবর্ধমান অংশ আর একটি ক্রমহ্রাসমান অংশ। তাহলে এর মাঝখানে যে অবস্থাটি থাকবে তার নাম দেখো, উঠতে 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 সর্বোচ্চ যে উপরে উঠে পড়লো তার নামই ম্যাক্সিমা। তার মানে এই দুই পয়েন্টের মাঝে একটা ম্যাক্সিমা আছে। ঠিক আছে, একটি ক্রমবর্ধমান আর একটি ক্রমহ্রাসমান। এই দুই পয়েন্ট, ক্রমবর্ধমান মানে সে উপরের দিকে উঠছে উঠছে উঠছে, উঠতে উঠতে আর উঠেনি, তারপরে নামা শুরু করেছে। তার মানে একটি ক্রমবর্ধমান, তারপরে হ্রাসমান বা নিচের দিকে নামছে। তাহলে এই দুইটার মাঝখানে একটি ম্যাক্সিমাম পয়েন্ট আছে। আবার দেখো একটি ক্রমহ্রাসমান আর একটি ক্রমবৃদ্ধি বর্ধমান, মানে সে নিচের দিকে নামতে 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 আবার সে উঠা শুরু করলো। তাহলে এইখানে একটি মিনিমাম পয়েন্ট আছে। ঠিক আছে, তার মানে একটি ক্রমবর্ধমান ইন্টারভেল আর একটি ক্রমহ্রাসমান ইন্টারভেল, এর মাঝখানে ম্যাক্সিমাম থাকে। কেন থাকে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, কারণ এই অংশের স্লোপগুলো উপরের দিকে উঠতে উঠতে আর উঠেনি। তাহলে যে পর্যন্ত গিয়ে এসে উঠেছে ওই পর্যন্তটাই তার ছিল বৃদ্ধির শেষ অবস্থা। তাহলে ওটাই তার হাইয়েস্ট পিক পয়েন্ট, মানে হাইয়েস্ট পয়েন্ট, এপিক, জেনিথ, জেনিথ তুমি যা ইচ্ছা নাম বলতে পারো। তার মানে সে পর্যন্ত উঠতে উঠতে ওই অ্যাপেক্স পর্যন্ত উঠেছে, এরপরে সে আর উঠেনি। তারপরে এরপরে গিয়ে সে কি করেছে, এখানে ছিল ক্রমবর্ধমান, এই অংশে ছিল ক্রমহ্রাসমান। তারপরে সে নামতে 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 একদম এই অংশের বেশি আর নামতে পারেনি, তারপরে সে ওঠা শুরু করেছে। তার মানে এক্স এই 3 পয়েন্টে একটা ম্যাক্সিমাম, এই 5 পয়েন্টে একটা মিনিমাম, এই দুইটি আমরা মান এখান থেকে বলতে পারি। এখন ম্যাক্সিমাম মানে কি? ম্যাক্সিমাম মানে দেখো এফ অফ -3, ম্যাক্সিমাম মিনিমাম মাস্ট বি ক্রিটিক্যাল পয়েন্টের ভ্যালু। কিন্তু ক্রিটিক্যাল পয়েন্টের ভ্যালু কেন? ওই পয়েন্টের পরে সে ওই পয়েন্টে গিয়ে সে কিন্তু উঠছেও না, নামছেও না। তুমি কিন্তু এটা বসাবে এইটার ভেতরে, ফাংশনের ভেতরে, কারণ আমরা ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম খুঁজে বের করছি। আসলে এটাকে যদি আমরা রিলেশন বলতাম বা অন্বয় বলতাম, তাহলে সেই অন্বয়ের
কোটি, কোটিটাই হচ্ছে তার ম্যাক্সিমাম বা মিনিমাম। আমরা আসলে কোটি এর মান বের করছি। এর ক্রিটিক্যাল পয়েন্টগুলো ছিল আসলে ওই ফাংশনটার বা ওই রিলেশনটার বা ওই অন্যটার ভুজ, মানে -3 +5 এগুলো ছিল ভুজ। তাহলে এই ম্যাক্সিমাম হচ্ছে -3। তুমি এখন এখানে -3 বসিয়ে দাও, তাহলে -3x³ -3 × 3, সরি আমি এখানে একদম জায়গা ফুরিয়ে গেছে, তো তোমরা মনে হয় দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। -3 এইখানটায় -3 বসিয়ে দেবো আমরা। 3³ -3x² -45 × -3 + 13। আমার হাতে এখন ক্যালকুলেটর নেই, তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে এই ক্যালকুলেশনটা করে ফেলো। আমি এখন এই ক্যালকুলেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি না, যোগ বিয়োগের বিষয়, এটা তোমরা নিজেরা করে নিও। তার মানে এখানে যোগ বিয়োগ করে যা পেলাম তার নামই হচ্ছে ম্যাক্সিমাম। আবার এই পয়েন্টে মিনিমাম থাকার কথা, তার মানে মিনিমামের জন্য আমরা মিনিমাম সমান লিখতে পারি f(5). এই 5 এর মান এখানে তোমরা বসিয়ে দাও, x বাদ দিয়ে তুমি যদি 5 বসিয়ে দাও, তাহলে যে ভ্যালুটি পাবে সেই ভ্যালুটির নামই হচ্ছে মিনিমাম। তাহলে ম্যাক্সিমাম মিনিমাম এইভাবে আমরা নির্ধারণ করতে পারি। কিন্তু আমরা পরীক্ষায় বা হলে অথবা সাধারণত এইভাবে পরীক্ষার হলে ম্যাক্সিমাম মিনিমাম নির্ণয় করি না। আমরা সেকেন্ড ডেরিভেটিভ টেস্টের মাধ্যমে ম্যাক্সিমাম মিনিমাম নির্ণয় করি। কিন্তু এটি বেসিক, কিন্তু এটি মানে আইডিয়ার জন্য এটি সবচেয়ে বেস্ট আইডিয়া ডেভেলপমেন্ট করার জন্য বা আইডিয়া ডেভেলপ করার জন্য আমি এই যে ছক দিয়ে যেটা করলাম বা একটা নাম্বার লাইন দিয়ে যেটা বোঝালাম, এটা দিয়ে বুঝে নিতে হয়। আর সেকেন্ড ডেরিভেটিভটাকে আমরা অ্যাপ্লাই করে ম্যাক্সিমাম মিনিমাম খুঁজে বের করি। সেকেন্ড ডেরিভেটিভে গিয়ে আমরা সব কথা বিস্তারিত জ্যামিতি দিয়ে বোঝাতে পারি না। সেকেন্ড ডেরিভেটিভের জ্যামিতি বোঝা খুব মুশকিল হয়ে যায় আমাদের জন্য বা ক্লাস 11-12 এর জন্য। ফার্স্ট ডেরিভেটিভকে তুমি মানে চিন্তা করার চেষ্টা করো যে ফার্স্ট ডেরিভেটিভের চেহারাটা কি, আসলে তার গ্রাফটা কল্পনা করার চেষ্টা করে, এটা কঠিন হয়ে যায়। সেকেন্ড ডেরিভেটিভটা আমাদের জন্য আরো কঠিন হয়ে যায়। যে কোনো সেকেন্ড ডেরিভেটিভটা হয়তো বা থিওরি তোমাদের লজিক্যালি বুঝিয়ে দেওয়া যায়, জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন করা সম্ভব হয় না। আর ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে যেটা বোঝালাম সেটা দিয়ে তোমরা বুঝে নিবা বিষয়টা, আর অ্যাপ্লাই করবো আমরা সেকেন্ড ডেরিভেটিভ আলটিমেটলি। এখন দেখো, যদি এমন প্রশ্ন থাকতো যে কোন ইন্টারভ্যালে ইনক্রিজিং কোন ইন্টারভ্যালে ডিক্রিজিং, তখন কিন্তু এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি ছিল না। তো আশা রাখি নেক্সট ক্লাসে আমরা আবার এই লঘুমান গুরুমান নিয়ে বাদবাকি অংশ তোমাদের সাথে আলাপ করব। সেই পর্যন্ত ভালো থাকবে। আর তোমাদের কাছে আবারও পরামর্শ যেটা দিতে চাই তোমাদেরকে, মনে রাখবে তোমরা একটু মানে যারা এখানে ক্লাস করবে তারা লেখাপড়া করতে এসো, দুষ্টামো করতে ক্লাস এখানে এসো না। দুষ্টামো করার অনেক জায়গা আছে, আর এখন একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, আমরা কিন্তু একটা সিরিয়াস পর্যায়ে আছি জন্যই এইভাবে অনলাইনে ক্লাস নিচ্ছি। সিরিয়াস পর্যায়ে না থাকলে তোমাদেরকে অনলাইনে ক্লাস নিতাম না। কাজে তোমাদের সাথে দুষ্টামো করতে আমরা কেউ আসিনি। দুষ্টামো করার জন্য হাসির সিনেমা দেখো, তোমরা হাসির নাটক দেখো, প্রচুর প্রচুর কিছু আছে, সেগুলো করো। এখানে হাসাহাসি গল্পগুজব করার জায়গা নয়। এখানে তোমরা পড়া বিষয়ক লেখাপড়া করতে, কথা বলতে এসেছো। আর অন্য যে কোনো প্রসঙ্গ, তার জন্য তোমরা আলাদা গ্রুপ বানিয়ে নাও, আলাদা পেজ বানিয়ে নাও, সে তোমাদের মতো তোমরা করো। সেটা আর এখানে করতে এসো না। এখানে যারা আসবে সিরিয়াসলি আসবে, সিরিয়াস না থাকলে এখানে এসো না। তো আশা রাখি সবাই তোমরা ভালো থাকবে। দুঃখিত তোমাদেরকে আমি কিছু অপ্রীতিকর কথা বলেছি এই জন্যে, কিন্তু কথা বলেছি তোমাদেরকে সাবধান করবার জন্য। আমি একটু আগে একটা ক্লাস দেখছিলাম, আরেকটি ক্লাস, পুরনো ক্লাস, অন্য কার যেন, তোমরা সেখানে দেখলাম অহেতুক অনেক কথাবার্তা বলেছো। আমি জানি না তোমরা কেন অহেতুক কথাবার্তা বলছো। তুমি যদি অহেতুক কথাবার্তা বলো তো এখানে কেন এসেছো? তোমরা নিজেরা ফোন করে কথাবার্তা বলতে পারো। তো তোমাদের এই জায়গাটি করা হয়েছে কিন্তু কেবলমাত্র এই প্যান্ডেমিক সিচুয়েশনটির জন্য, এই সিরিয়াস জায়গাটির জন্য। এই সিরিয়াস সময় তোমরা সিরিয়াস থাকবে আশা রাখি। তো তোমরা ভালো থেকো। আর আবার বলছি, তোমাদের যদি আমি বকাঝকা করে থাকি, তোমরা যদি মন খারাপ করে থাকো, তার জন্য দুঃখিত। আর ভালো থাকবে, দেখা হবে পরের ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।